আমি আমি বলছি না নিশান ভাইয়া, ভাই বিশ্বাস করো, কখনো না। রিমি এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেল। আকাশের শেষ কথাটা নিশানের মাথার উপর দিয়ে গেল। স্তব্ধ হয়ে নিশান পুরো সময় চুপচাপ দাঁড়িয়ে, কিন্তু এবার আকাশের দিকে সন্দেহ মাখা দৃষ্টিতে তাকালো। আকাশ বিরক্ত হয়ে বলল, নিশান, তোর এই বোন কিন্তু নাটকবাজ, এই মেয়েটাই। আকাশের কথা শেষ হওয়ার আগেই রিমি এবার হতাশ গলায় বলল, চুপ করুন প্লিজ, আপনি আর এইসব কথা বলবেন না। আমি নিশান ভাইকে নিজের বড় ভাইয়ের মতো ভালো সম্মান করি। এইসব উল্টাপাল্টা কথা মুখে আনবেন না। আমার কথা শুনুন আগে। আমার একটা যমজ বোন আছে, নাম মিমি। আপনি নিশ্চিত তো যে আপনি আমাকে বলার বদলে ওর কথা বলছেন? আকাশ এবার সত্যিই থমকে গেল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল মুহূর্তের মধ্যেই। সে একবার রিমির দিকে তাকালো, একবার নিশানের দিকে। আকাশ শুধু শৈলীর কাছ থেকে শুনেছে যে তার ফুফাতো বোনগুলোর মধ্যে একজন নিশানকে ভালোবাসে, কিন্তু কে তার নামটা ঠিকঠাক মনে রাখতে পারেনি আকাশ। নিশান এবার গভীরভাবে আকাশের চোখের দিকে তাকিয়ে রইল। তার মনের মধ্যে কিছু একটা ধাঁধার মতো কিলবিল করছে। তাহলে মিমি? নিশান আস্তে আস্তে বলল। আকাশ এবার চোখ বন্ধ করে মাথায় হাত রাখলো। তার হঠাৎ মনে পড়তে থাকলো সে শৈলীর কাছে যার ব্যাপারে এসব শুনেছিল, সে কি আসলে রিমি ছিল নাকি মিমি। রিমি এবার নিশানের দিকে তাকিয়ে কিছুক্ষণ ভেবে কাপা গলায় বলল, নিশান ভাই, আমি বিষয়টা বুঝতে পেরেছি। এবার পুরো বিষয়টা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। আসলে মিস্টার আকাশ যার কথা বলছে সে মিমি। নিশান ভাই, আসলে সত্যি বলতে এটা আমিও জানি যে মিমি তোমার উপর ক্রাশ। নিশানের তীক্ষ্ণ দৃষ্টি তৎক্ষণাৎ রিমির উপর পড়ল। রিমি ভয়ে চোখ নামিয়ে বলল, ভাইয়া, আসলে আমি পুরো বিষয়টা তোমাকে এভাবে বলতে পারছি না। তুমি বাড়িতে চলো, বাড়িতে গিয়ে সরাসরি মিমিকেই এসব জিজ্ঞাসা করা যাবে। আর ভাইয়া, আমার মনে হচ্ছে মাও জানে যে মিমি তোমাকে পছন্দ করে, কিন্তু এইসবের সাথে শৈলী আপুর বাড়ি ছাড়ার কি সম্পর্ক, এটা আমি বুঝতে পারছি না। আমার মনে হয় দুটো আলাদা কেস, তাই না ভাইয়া? নিশানের আগে এবার আকাশ ঝটপট জবাব দিল। না, দুটো সেম কেস। রিমি মানে বুঝলো না। নিশান নিজের মাথা চেপে ধরল। একসাথে এত কিছু তার মাথায় ঢুকছে না। কোনো কিছুই হিসাব মিলাতে পারছে না সে। আগে শৈলী বাড়ি ছাড়াটা নিয়ে সে প্রচুর চিন্তিত। দ্বিতীয়ত মিমির কাছে সে মোটেই এটা আশা করেনি। কিন্তু প্রথমত এখন তাকে শৈলীকে আগে খুঁজে বের করতে হবে। নিশান আবারও বলল। আকাশ শৈলী কোথায়? আকাশ কিছু না বলে চোখ নামিয়ে ফেলল। আর সেটা দেখে নিশানের বুকের ভেতর আরো অস্বস্তি চেপে ধরল। গলা আরো নিচু করে নিশান বলল, শৈলী কোথায় সেটা তো বলবি না, কিন্তু আমি জানি তুই জানিস, তাই না আকাশ? আকাশ কিছু বলল না। নিশান এবার ধীরে ধীরে এক পা পেছনে সরল, চোখ বন্ধ করলো, তারপর ঠান্ডা গলায় বলল, ঠিক আছে, বলিস না, কিন্তু শোন, আমি জানতেও পারবো, খুঁজেও বের করব। আর সেদিন তুই কি লুকাচ্ছিস, কেন লুকাচ্ছিস সেটাও আমি দেখে নিব। বলেই নিশান ঘুরে বেরিয়ে গেল। আর আকাশ ধীরে ধীরে একটা দীর্ঘশ্বাস ফেলল। রিমি তাকিয়ে রইল দুজনের দিকে। কিছু বলার ভাষা খুঁজে পেল না। নিশানের পা চলার শব্দ দূরে মিলিয়ে গেলেও আকাশের মনে হলো তার পেছনে একটা ঝড় রেখে গেছে সে। ঘরে ঢোকার সাথে সাথে একটা আকস্মিক চড় পড়ল মিমির গালে। আচমকা এমন আঘাতে বিস্ফোরিত নয়নে সামনের ব্যক্তির দিকে তাকালো সে। মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, মিমি। একটা চড় দেওয়ার পর রিমি তবুও থামল না। দ্বিতীয়বারের মতো আবারও চড় মারল নিজের বোনের গায়ে। আজ পর্যন্ত কখনোই তাদের মধ্যে বিরাট ঝগড়া লাগেনি। সেখানেই নিজের যমজ বোনের হাতে এই প্রথম থাপ্পড় খেয়ে বাকরুদ্ধ হয়ে যায় মিমি। আঘাত খাওয়া লাল হয়ে যাওয়া গালে হাত রেখে হতবাক হয়ে বলে, তুই আমাকে মারলি রিমি? রিমি দু চোখ অশ্রুতে টলমল করছে। তারা দুজন যমজ হলেও রিমি মিমির থেকে 5 মিনিটের বড়। এমনকি তাদের বাবা মারা যাওয়ার পর মিমি সবচেয়ে বেশি ভেঙে পড়লে রিমি তাকে আগলে নেয়। সমবয়সী সম্পর্কটা পাশে রেখে বড় বোনের মতোই নিজের যমজ বোনটাকে আগলে ধরে। সেখানে আজ সেই বোনের গায়ে হাত তুলে তারও নিশ্চয়ই খুব একটা ভালো লাগছে না। একটু আগে নিশা নিজের গাড়িতে করে রিমিকে বাড়িতে নামিয়ে দিয়ে গেল। তবে বাড়ি ফেরার পথে রিমি যখন চিন্তিত মুখে গাড়ির জানালার মাথা এলিয়ে দিয়েছিল, তখন নিশান বলে উঠল,
তুই খুব বুদ্ধিমতী রিমি। আমি জানি বয়স কম হওয়ার পরেও তুই শৈলী আর মিমের থেকে অনেক বেশি ম্যাচিওরড। তাই আমি আশা করব বাড়িতে গিয়ে যেন মিমির সাথে আমার কথা বলতে না হয়। মিমি মামনিকে কি বলেছে আমি জানি না। আমার অগোচরে কি হয়েছে আমি কিছুই জানি না, জানার ইচ্ছেও নেই। এখন এই বিষয়টা আমি তোর উপর ছেড়ে দিলাম। যেটা তোর ভালো মনে হয় সেটা কর। আমি কোনো অযাচিত কিছু শুনতে চাই না। নিশানের কথার ইঙ্গিত ধরতে পারল রিমি, তাই চুপ করে মাথা নিচু করলো। গাড়ির স্টিয়ারিং শক্ত হাতে ধরে নিশান আবারও বলল, তোদের বয়সটা আমি পার করে এসেছি। মিমি আবেগের বয়সে যে কোনো কিছু করতেই পারে। ওর হাবভাব আগেই বুঝেছি আমি। চুপ ছিলাম, ভেবেছিলাম সাহস পাবে না। মামনির উচিত এগুলোতে আশকারা না দিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। আশা করি বুঝতে পারছিস। রিমি উপর নিচ মাথা নাড়ালো। নিশানের এ কথার অর্থ হলো রিমি যেন বাড়িতে গিয়ে মিমি এবং রাশেদা তালুকদারের সাথে সরাসরি কথা বলে। নিশান আবারও বলে, আর আমি এটা নিশ্চিত করে তোকে বলে দিচ্ছি, শৈলী মোটেই নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে যায়নি। তবে কেন বাড়ি ছেড়ে গিয়েছে সেটা আন্দাজ করতে না পারলেও কোথায় গেছে সেটা আমি আন্দাজ করতে পারছি। তুই বাড়ির বিষয়টা সামলা। আমি আগামী 3-4 দিন বাড়িতে আসবো না। ঘটমান অতীতটা থেকে ফিরে এসে রিমি শক্ত হাতে মিমিকে ধাক্কা মেরে ঘরে ঢুকিয়ে দরজা আটকে দিল। সতর্কতা দৃষ্টি ফেলে ছিটকিনিটাও লাগালো। রিমি এখনো বাকরুদ্ধ। রিমি কেন হঠাৎ তার গায়ে হাত তুললো, কেন হঠাৎ এরকম অদ্ভুত আচরণ করছে সেটা তার মাথায় ঢুকছে না। রিমি এবার মিমির বাহু সজোরে আঁকড়ে ধরলো। ঢোক গিলে সরাসরি প্রশ্ন করলো। তুই মাকে কি বলেছিস? মিমি সেভাবেই উত্তর দিল। কি বলেছি? সেটাই জিজ্ঞাসা করছি আমি। কি বলেছিস তুই মাকে? আজব তো। রিমি, তোর মাথায় কি গেছে? আমি মাকে কি বলবো? কিসের কথা বলেছি? তুই খোলাখুলি বলতো। রিমি এবার চোখ বুঝে দীর্ঘশ্বাস ফেলে চাপা কণ্ঠে বলল। নিশান ভাইয়ের বিষয়ে কি বলেছিস? মিমি এবার ভ্রুকুচকে তাকালো। নিশান ভাইয়ের ব্যাপারটা রিমি কিভাবে জানলো সেটাই ভাবতে ব্যস্ত হলো যেন। রিমি আবারও তাড়া দিল। যা জিজ্ঞাসা করছি তার উত্তর দে। মিমি এবার নিজের বাহু থেকে রিমির হাত সরিয়ে নিল। এরপরে স্বাভাবিক কণ্ঠে বলল, আমি তোকে আগেই বলতাম, কিন্তু প্রথমে মাকে বলে নিশ্চিত হয়ে তোকে বলার সিদ্ধান্ত নিয়েছিলাম। রিমি এবার কৌতূহলী দৃষ্টিতে তাকালো মিমির দিকে। মনে মনে বারবার করে চাইলো যাতে অফিসে আকাশ নামক সেই লোকটার বলা কথাটা সত্যি না হয়, যেন তাকে নিজের বোনের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করতে না হয়। কিন্তু রিমির প্রার্থনা যেন কবুল হলো না। তাকে সম্পূর্ণ অবাক করে দিয়ে মিমি সামান্য হেসে লাজুক কণ্ঠে বলে উঠল, আমি আসলে নিশান ভাইকে ভালোবাসি, বিয়ে করতে চাই ওনাকে। চোখ জোড়ায় স্থির হলো রিমির। মিমি আবারও বলল, কিন্তু তোকে তো আমি এগুলো বলিনি। মাকে বলেছি যাতে তোকে না বলে। তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আগে ভাগে এসব কথা কে বললো তোকে? রিমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। এক বড়সড় বাজ ভেঙে পড়ল তার মাথায়। এতক্ষণ ধরে সে যে আশঙ্কা করছিল সেটাই সত্যি। রিমি সত্যিই নিশানকে ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায়। কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে থাকার পর রিমি ফিসফিস করে বলল। তুই সত্যি বলছিস? রিমি একগাল লাজুক হাসি দিয়ে বলল, হুম। কিন্তু তাই বলে তুই আমাকে মারবি? আমি তো তোকে বলতাম রে বোন, সারপ্রাইজ দেওয়ার জন্য আগে বলিনি। রিমির বুকের ভেতরটা ধক করে উঠল। নিশানের গাড়িতে বসে সে যা ভেবেছিল এখন সেই চিন্তাগুলো আরো বেশি জট পাকিয়ে গেল। রিমির কথায় পাত্তা না দিয়ে কিছুক্ষণ চুপ থেকে রিমি গম্ভীর কণ্ঠে বলল, তুই এসব মাকেও বলেছিস? হ্যাঁ, মাই তো প্রথম জানে। কি বলেছে মা? জিজ্ঞাসু চোখে তাকিয়ে বলে উঠল রিমি। রিমি এবার নিজের জর্জেট ওড়নাটা আঙ্গুলে পেঁচিয়ে মুখ নামিয়ে বলল, মা অনেক খুশি হয়েছে। আর জানিস, আমাকে কথা দিয়েছে যে নিশান ভাই আমারই হবে। মা রাজি হয়েছে? হতবাক গলাতে বলল রিমি। হুম, মা তো রাজি হয়েছেই। আর নিশান ভাইয়ের সাথে নাকি আজকেই কথা হবে। এখন শুধু দোয়া কর যাতে নিশান ভাই রাজি হয়ে যায়। উফ,
কি যে খুশি লাগছে রে রিমি। এই প্রথম রিমি তার বোনের খুশিতে খুশি হতে পারল না। বিষাদের রূপে আধার নেমে আসলো ফর্সা মুখটায়। একটা শুকনো ঢোক গিলল রিমি। বাড়িতে যে কত বড় অশান্তি আসতে চলেছে সেটা ভেবেই মাথা গরম হয়ে উঠল তার। অফিসে নিশানের হাবভাব দেখে রিমি এইটুকু বুঝতে দেরি নেই যে নিশান এই বিষয়টা নিয়ে খুবই বিরক্ত এবং কোনোভাবেই নিশান মিমিকে বোনের নজরে ছাড়া আর কোনো নজরে দেখে না। তাই রাশিদা তালুকদার যদি ভুল করেও নিশানের সামনে বিয়ের কথা তুলে তাহলে নিশান তুল কালাম কাণ্ড বাঁধিয়েই ছাড়বে। এই বিষয়ে আসলেই কোনো সন্দেহ নেই। রিমি এবার মনে মনে বিড়বিড় করে আওড়ালো, ভাগ্যিস বিয়ের কথাটা নিশান ভাই এখনো জানে না। মিমি রিমির হাত ধরে আবারও বলল, আমার তো ভাবতেই খুব ভালো লাগছে জানিস, অবশেষে আমার এতদিনের পছন্দের মানুষটাকে আমি নিজের করে পাবো। আমি তো ভাবতেই পারিনি যে মা রাজি হবে, এখন খুব বেশি খুশি লাগছে। রিমি এবার রাগ সামলাতে পারল না, এক ধাক্কায় মিমির হাত সরিয়ে দিল। সেট আপ মিমি, আর একটা বাজে কথা বলিস না প্লিজ। তুই একটা বাচ্চা, বড় হসনি তুই, সেন্সটুকু নেই। তুই কি জানিস তুই একটা নিম্মির মতো কাজ করেছিস? তুই কিভাবে এসব করলি মিমি? তোর কি একবারও মনে হলো না নিশান ভাই এসব জানে কিনা? তোর মনে হলো না তোর আবেগের কারণে বাড়ির সবাইকে কতটা ঝামেলায় ফেলতে পারিস? আই ইউ ক্রেজি? মিমি এবার হতভম্ব হয়ে গেল। ঝামেলা? রিমি, তুই কেন এত রাগ করছিস? আর কি বলছিস এসব? আমি তো কাউকে বিপদে ফেলিনি। আমি মাকে শুধু বলেছি যে আমি নিশান ভাইকে পছন্দ করি, ওনার সঙ্গে বিয়ে হলে আমি খুশি হব, ব্যাস এইটুকুই। এখানে বিপদ, ঝামেলা, অশান্তি এসব আসার কারণটা কি? রিমি এবার হতাশভাবে মাথা নাড়ল। তোর মাথায় কি একবারও আসেনি নিশান ভাই কখনো তোর ব্যাপারে এভাবে আদৌ ভেবেছে কিনা? তিনি জানলেও না তুই এরকম কিছু করেছিস। মিমি এবার একটু অস্বস্তিতে পড়ল। আমার মনে হয় উনি বুঝতে পারেন। আমি তো কখনো ওনাকে কিছু বলিনি, কিন্তু এমনও তো হতে পারে যে উনি আমাকে ভালোবাসেন অথচ বলতে পারে। রিমি তক্ষুনি হাত তুলে থামিয়ে দিল তাকে। চোখে মুখে ঝলসে ওঠা ক্রোধ নিয়ে বলল, নিশান ভাই যদি বুঝতে পারতেন, তার যদি কোনো ফিলিংস থাকতো, তাহলে কি আজ আমাকে দায়িত্ব দিয়ে যেতেন? তুই জানিস না আজ উনি আমাকে কি বলেছে? মিমি এবার একটু শঙ্কিত হলো। কি বলেছে? রিমি গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, উনি তোকে নিয়ে কোনো কথা বলতে চান না মিমি। তোর কোনো সিদ্ধান্তের সঙ্গে তিনি নেই। তিনি এটা স্পষ্ট করে দিয়ে গেছেন যে বাড়ির বিষয়টা আমার হাতে। মানে তুই বুঝতে পারছিস নিশান ভাই ইনডিরেক্টলি আমাকে কি বলে গেছে? ইউ নো হোয়াট মিমি? আমার এখন মনে হচ্ছে তুই একটা ছেঁচড়া মেয়ে হয়ে গেছিস। আমি কখনো ভাবতে পারিনি যে আমার বোন এরকম ছেঁচড়ামি করবে। মিমির মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। রিমির কথাগুলো যেন শরীরের সমস্ত শক্তি শুষে নিল। নিশান ভাই তাকে নিয়ে কোনো কথাই বলতে চান না, বাড়ির ব্যাপারটা রিমির হাতে ছেড়ে দিয়েছেন। মিমি নিজের ঠোঁট কামড়ে ধরল, চোখের কোনায় জল চিকচিক করছে, ফিসফিস করে বলল, তুই তুই এমন কথা কিভাবে বললি রিমি? আমি তোর বোন, আর তুই আমাকে ছেঁচড়া বলছিস? রিমি ততক্ষণে হাতের মুঠোয় নিজের রাগ চেপে ধরে ফেলেছে, তীক্ষ্ণ স্বরে বলল, কারণ তুই নিজের আবেগের দাসী হয়ে গেছিস মিমি। নিজের সম্মান, নিজের আত্মসম্মান সব কিছু জলাঞ্জলি দিয়ে তুই এমন একটা ছেলেকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখেছিস যে তোকে নিয়ে বিন্দু মাত্র ভাবিনি। তুই কি বুঝতে পারছিস তুই কত বড় ভুল করে ফেলেছিস? আর সবচেয়ে বড় কথা হলো নিশান ভাই আমাদের বড় ভাই। তুই কোন হিসেবে ভাইয়াকে এসব নজরে দেখতে গিয়েছিলি? মিমি এবার ফুপিয়ে কেঁদে উঠল। আমি কি দোষ করলাম রিমি? আমি কি কাউকে ভালোবাসতে পারি না? আশ্চর্য, যেখানে মাও আপত্তি করলো না সেখানে তুই। রিমির চোখে এবার কেবল হতাশা, রাগ দেখা গেল না। গলা একটু নরম করলো সে। ভালোবাসা দোষ না মিমি, কিন্তু একতরফা ভালোবাসার জন্য নিজের পরিবারকে বিপদে ফেলা, নিজের আত্মসম্মান ভুলে যাওয়া, এটা কি ঠিক? নিশান ভাই যদি তোকে ভালোবাসতো তাহলে সে নিজে এসে তোর পাশে দাঁড়াতো, কিন্তু সে তো কিছু করেনি।
উল্টো বাড়ির বিষয়টা আমার হাতে দিয়ে গেছে, যাতে আমি তোকে বুঝিয়ে বলি। মিমির কান্না থামছে না, নীরবেই চোখের পানি গড়িয়ে পড়তে থাকলো। সে মোটেই আবেগের বশে নিশানকে ভালোবাসেনি, মন থেকেই ভালোবেসেছিল। বয়স কম হলে কি তার ভালোবাসার মূল্য নেই? অঝরে চোখের পানি ঝরিয়ে রিমি যেন বোঝাতে চাইল সে সত্যিই ভেবেছিল নিশান ভাই হয়তো তাকেও পছন্দ করে। না হলে তার দিকে এত ভালোভাবে তাকাতো কেন? কেন এত যত্ন নিত? কেন নিজ থেকে কলেজে দিয়ে আসতো? কেন এসএসসির রেজাল্টে এত খুশি হয়েছিল? কেন এত আগলে রাখতো? শুধু বড় ভাইয়ের কর্তব্য পালনেই? রিমি এবার চোখ শুরু করলো, ক্লান্ত গলায় বলল, মিমি, আমার বোন, তুই না অনেক বুঝদার, তাহলে এত বড় ব্যাপারটা বুঝতে পারি না যে নিশান ভাই তোর দিকে স্নেহের চোখে তাকাতো? পছন্দের নয়, সে তোকে একটা ছোট বোনের মতোই দেখেছে মিমি। আর তুই সেটা প্রেম ভাবতে গিয়ে নিজের মান সম্মান সব ভুলে বসে আছিস। রিমি নিঃশব্দে ফুপিয়ে উঠল। মনে হচ্ছে তার ভিতরটা একেবারে চুরমার হয়ে যাচ্ছে ভেঙে। রিমি এবার মিমির হাত শক্ত করে ধরল। তুই এখনো সময় থাকতে সামলে নে মিমি, নয়তো নিজের ভুলের শাস্তি নিজেকেই পেতে হবে। মিমির মুখ শুকিয়ে গেল। এতক্ষণ পর্যন্ত সে ভাবছিল নিশান হয়তো একটু হেসে বলবে, তাই নাকি মিমি, তুই আমাকে পছন্দ করিস? আমিও তোকে পছন্দ করি। এমন কিছু একটা হবে। কিন্তু এখন মনে হচ্ছে পুরো ব্যাপারটাই তার ভুল বোঝাবুঝি ছিল। মিমি আস্তে করে ফিসফিস করে বলল, নিশান ভাই কি আমার কথা শুনলেই রাগ করবে? রিমির চোখে এবার করুণা ফুটে উঠল। সে মিমির কাছে এসে আস্তে করে বলল, তুই ওনাকে চাস, সেটা আমি বিচার করতে চাই না, কিন্তু মিমি, কারো অনুভূতি জোর করে পাওয়া যায় না। মিমির চোখে আবারও পানি এসে গেল। আমি তো ওনাকে জোর করিনি। রিমি এবার একটুখানি মৃদু হাসলো। কিন্তু তোকে না জানিয়ে ওনার উপর এত বড় একটা সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছিস। মিমি চুপ করে গেল। মনে হলো সে এবার সত্যিই বুঝতে পারছে তার আবেগ হয়তো তার ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। সে চোখের পানি মুছে ধীর গলায় বলল, তাহলে কি আমি ওনাকে কিছুই বলতে পারবো না? রিমি এবার গভীর চোখে তাকিয়ে বলল, তুই যদি ওনাকে ভালোবাসতেই থাকিস, তাহলে একটা সময় পরে তোর উত্তর নিজেই পেয়ে যাবি। তুই কি ওনাকে ভালোবাসিস, নাকি শুধু নিজের কল্পনায় ওনাকে চেয়েছিস, সেটাও তখন পরিষ্কার হয়ে যাবে। মিমি চুপচাপ দাঁড়িয়ে রইল। রিমির কথাগুলো তার মনে গেঁথে যাচ্ছে। এবার সত্যিই যেন মনে হলো সে কিছু ভুল করেছে। রিমি এবার লম্বা শ্বাস ফেলে বলল, আর সবচেয়ে বড় কথা, তুই বড় মামিকে চিনিস না। মামি তো আমাদেরকে দু চোখে সহ্যই করতে পারে না। সেখানে তুই ভাবলি কি করে যে উনি নিজের ছেলের বউ হিসাবে তোকে মেনে নেবে? এটাও তো একটা বোকামি। মিমি এবার তার ছেলের সুরে হেসে বলল, একটু ভুল হলো রিমি, তোর এই ধারণাটা মিল না যে। মানে? বেশ অবাক হলো রিমি। মিমি এবার রিমির চোখের দিকে তাকিয়ে বিষাদের হাসি হেসে বলল, বড় মামি তো রাজি হয়েছে। কি? আবারও মাথায় বাজ পড়ল রিমির। মানেটা কি? বড় মামি রাজি মানে? মানে তোকে এই বাড়ির বউ করতে ওনার কোনো সমস্যা নাই? এটা কি সত্যি? কি বলছিস তুই? মিমি এবার অন্যদিকে তাকিয়ে বলে, হুম, সত্যি। রিমি যেন মানতেই পারল না। কিন্তু কিভাবে? এটা কিভাবে সম্ভব? মিমি এবার একটা শুকনো ঢোক গিলে আশেপাশে তাকিয়ে ইতস্তত করে বলে, তুই যদি কয়েক ঘন্টা আগে আসতি, তাহলে বিষয়টা এত দূর এগোতো না। আমি সব এখনই থামিয়ে দিতাম। যেই মানুষটা আমাকে ঘৃণা করে, তাকে পাওয়ার জন্য এমন পাগলামি করতাম না। কিন্তু তুই অনেক দেরি করে এসে আমার কথাগুলো জানালি। রিমি মিমির কোনো কথা বুঝতে পারল না। মিমিকে নিজের দিকে ঘুরিয়ে সে গম্ভীর হয়ে বলল, পরিষ্কার করে বল মিমি, কি হয়েছে? মিমি এবার একটা দীর্ঘশ্বাস ফেলে কয়েক ঘন্টার আগের ঘটনা বলতে শুরু করলো। তুই যখন নিশান ভাইয়ের অফিসে গিয়েছিলি, তখন মা বড় মামার রুমে গিয়েছিল, আর বড় মামাকে সরাসরি প্রস্তাব দিয়েছে। মানে নিশান ভাইয়ের সাথে আমার বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে। আমি জানি না ভিতরে কি হয়েছে, কিন্তু দরজার আড়াল থেকে শুনেছি
প্রথম প্রথম বড় মামা রাজি না হলেও কি একটা ঘটনার জন্য মা কি একটা বলল, আমি ভালো করে শুনতে পাইনি, কিন্তু কিছুক্ষণ পর মামা রাজি হয়ে গেল। আর তক্ষুনি আগামী মাসে নিশান ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলল। মা বলেছিল নিশান ভাইয়ের মতামত ছাড়া কখনোই বিয়ে ঠিক না করতে, কিন্তু বড় মামা বলল যে নিশান ভাই নাকি বড় মামার কথার বাইরে যাবে না, তাই এখনই ওরা সিদ্ধান্ত নিয়ে নিল। আসলে মা খুব ভালো করেই জানতো যদি বড় মামিকে আগে বলা হয় তাহলে বড় মামি মোটেও রাজি হবে না, বরং আমাদেরকে কথা শোনাবে। এর জন্যই মা প্রথমে মামার কাছে গিয়েছেন। আর মামাও নাকি আমাদের দুজনের মধ্যে, মানে আমাদের দুই বোনের মধ্যে যে কোনো একজনের সাথে নিশান ভাইয়ের বিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। আর যখন মামা শুনলো যে আমি নিশান ভাইকে পছন্দ করি এবং নিশান ভাইও হয়তো আমাকে পছন্দ করে, তখন বড় মামা রাজি হয়ে গেল। আর বড় মামি তখন আপত্তি করতে আসলো। তখন বড় মামা ধমক দিয়ে দিল, মানে বড় মামার জোর জবরদস্তির কারণে বড় মামি রাজি হয়েছে। রিমি স্তব্ধ হয়ে গেল, মাথাটা যেন ঝিমঝিম করছে। এত কিছু ঘটে গেল, অথচ সে কিছুই জানতো না। সে কিছুক্ষণ মিমির মুখের দিকে তাকিয়ে থাকলো, যেন যাচাই করতে চাইছে সত্যি এসব ঘটেছে কিনা। তারপর ধীরে ধীরে ফিসফিস করে বলল, তুই 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 কি বুঝতে পারছিস কি বলছিস? মিমি হালকা হাসলো, তবে সেই হাসিতে ছিল এক ধরনের শূন্যতা। হ্যাঁ, বুঝতে পারছি। নিশান ভাই আর আমার বিয়ে ঠিক হয়ে গেছে রিমি। এটা এখন থামানোর কিছু নেই। এখন থামাতে গেলে আমার অশান্তি হবে। রিমি হতভম্ব হয়ে কপালে হাত রাখলো। কিন্তু নিশান ভাই তো এখনো জানে না, তাই না? মিমি চোখ নামিয়ে আনলো। না, এখনো না। রিমির হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। হোয়াট দ্য হেল ভাই, মানে নিশান ভাইয়ের মতামত না নিয়ে বিয়ে পর্যন্ত ঠিক করে ফেলেছে? এটা তো জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। তোর মনে হয় নিশান ভাইয়ের মতন মানুষ এগুলো মানবে? মিমি দীর্ঘশ্বাস ফেলল। সে তো নিজেই এখন স্তব্ধ হয়ে আছে। একটু আগ পর্যন্ত তার মধ্যে থাকা আনন্দটা ধুলোয় মিশে গিয়েছে ক্ষণিকের মধ্যেই। নিশান ভাই বড় মামার কথা ফেলবে না, এটা সবাই জানে, তাই তারা ধরে নিয়েছে উনি রাজি হবেন। রিমি হতাশ হয়ে পড়ল। এভাবে একটা সম্পর্ক গড়ে তোলা যায় না মিমি। তুই নিজেও জানিস নিশান ভাই তোর প্রতি কোনো ভালোবাসা বা হোয়াটএভার এরকম কিছুই অনুমতি পোষণ করে না। কেবল বড় মামার ইচ্ছায় বিয়ে করলে সেটা কি সুখের হবে? মিমি এবার চোখ বন্ধ করলো, যেন সব অনুভূতি থেকে নিজেকে আলাদা করতে চাইছে। জানি না রিমি, কিন্তু আমি আর কিছু ভাবতে পারছি না। আমি শুধু চাই নিশান ভাই আমাকে অন্তরে একটু জায়গা দিক। মিমি চোখ খিচে বন্ধ করলো। নির্লজ্জ বেহায়া মনটা যে মানছে না। নিশান তাকে একদম পছন্দ করে না, এটা জানার পরেও তার অবাধ্য মনটা চাইছে নিশানকে নিজের করে পেতে। রিমি হতাশ ভঙ্গিতে মাথা নাড়ল। সে জানে এভাবে চাপিয়ে দেওয়া একটা সম্পর্ক কখনোই ভালো হতে পারে না। নিশান যদি রাজি হয়েও যায়, তবুও এই বিয়েতে সত্যিকারের ভালোবাসা থাকবে না। নাকি এটা কেবল পরিস্থিতির কাছে হার মেনে নেওয়া হবে? নিশান ভাই সবকিছু তছনছ করে দেবে। রিমি গভীর দৃষ্টিতে তাকালো মিমির দিকে। শেষবারের মতো একটা প্রশ্ন করলো, তুই কি সত্যি মনে করিস নিশান ভাই তোকে ভালোবাসে? বা মিমি চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর আস্তে করে বলল, আমি চাই উনি ভালোবাসুক, আর সেটা যদি সত্যি না হয় তাহলে? কথাটার মাঝপথেই থেমে গেল। মিমির চোখে যেন একরাশ দুঃখ খেলা করছে। সে নিজেই জানে না এই সিদ্ধান্তের শেষ কোথায়। রিমি বিরক্তির শ্বাস ফেলে বেরিয়ে যাওয়ার জন্য দরজার দিকে এগিয়ে আসলো। একটু থেমে পিছনে না ঘুরে শক্ত কণ্ঠে বলতে লাগলো, বাসবে। একটা কথা শুনে রাখ মিমি, আমি যদি ভুল না করি, আমার যদি ভুল না হয়, তাহলে নিশান ভাই কখনো এই বিয়ে করবে না। কারণ নিশান ভাইয়ের মতো মানুষ কখনোই বেড়াজালে আবদ্ধ থাকে না। তিনি স্বাধীন। হয় বাড়িতে অশান্তি করে তিনি বাড়ি থেকেই বেরিয়ে যাবেন, কিন্তু তবু তোকে বিয়ে করবে না। স্বপ্ন দেখা ছেড়ে দে মিমি। এখন তুই প্রশ্ন করতে পারিস, তোর মধ্যে এমন কি কমতি আছে যে নিশান ভাই তোকে বিয়ে করতে চাইবে না? তোর মধ্যে কোনো কমতি নেই মিমি।
তবে আমার সিক্স সেন্স যদি খারাপ না হয়, আমি যদি খুব একটা ভুল না করি, হয়তো নিশান ভাই ইতিমধ্যেই নিজের পাথরের ন্যায় মনটা অন্য কারো জিম্মায় ছেড়ে দিয়েছে, অথবা তাকে হয়তো কোনো রমণী নীরবে ঘায়েল করতে পেরেছে, যা আজও সবার অজানা। কথাগুলো বলেই দরজার ছিটকিনি খুলে বাইরে বেরিয়ে গেল রিমি। আর মিমি নিঃসঙ্গভাবে ঘরের মধ্যে দাঁড়িয়ে রইল। তার স্বপ্নগুলোর মৃত্যু হতে দেখছে সে, অথচ কিছুই করতে পারছে না। বাড়ির ভেতরটা সবকিছুই একটু বেখাপ্পা, একটু এলোমেলো হয়ে আছে। ড্রয়িং রুমে ঢুকতেই মনে হবে যেন কেউ একসঙ্গে অনেক কিছু গুছিয়ে রাখতে চেয়েও শেষমেশ হাল ছেড়ে দিয়েছে। টেবিলের উপর রাখা বইগুলো একপাশে কাত হয়ে আছে। কিছু পুরনো ম্যাগাজিন আর খবরের কাগজও ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কর্নারের শোপিসগুলোকেও সরিয়েছে, যেন কোথাও রাখার পর ভুলে গেছে ফেরত দিতে। ঘরের মাঝখানে রাখা কাচের সেন্টার টেবিলটাই জলের বোতল, কিছু কফির কাপে শুকিয়ে যাওয়া দাগ, আর একটা রিমোট রাখা। পাশে সোফার এক কোণে একটা মোচড়ানো কম্বল অযত্নে পড়ে আছে, যেন কেউ শুয়ে উঠে আর ঠিক করতে ভুলে গেছে। আর ঠিক সেই সোফাতে আধশোয়া হয়ে পড়ে আছে নিশান, একদম নির্বিকার ভঙ্গি তার। এক হাতে সোফার হাতল ধরে আছে, অন্য হাতে রিমোট টিপছে অন্যমনস্কভাবে। তার চোখ টিভির পর্দায়, কিন্তু মন সেখানে নেই বলেই মনে হয়। খোলা শার্টের বোতাম দুটো একটু এলোমেলো, পায়ের নিচ্ছে একটা কুশন কোন দিকে গড়িয়ে পড়েছে। ঘরের হাল যেমন অগোছালো, নিশানের অবস্থাও যেন তেমনই। ভাবা যায় সবসময় পরিপাটি হয়ে থাকা নিশান এমন উদ্ভট হয়ে আছে কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই ক্লান্ত হয়ে মাথায় হাত রেখে নিশানের দিকে আহাম্মক মনে তাকিয়ে রয়েছে এক অজ্ঞাত ব্যক্তি। বোঝাই যাচ্ছে সে নিশানের কাছে খুব একটা পাত্তা পাচ্ছে না। অনেকক্ষণ টিভি দেখার পর খুব বোর ফিল করলো নিশান, তাই একটা হাই তুলে টিভিটা অফ করলো। পায়ের কাছে থাকা কুশনটা এক লাথি মারলো। তৎক্ষণাৎ অপর অজ্ঞাত ব্যক্তির মাথায় এসে লাগলো সেটা। নিশান এবার উঠে দাঁড়িয়ে একটু হাত পা নাড়িয়ে ব্যায়াম করলো। আগন্তুক চোখ পিটপিট করে নিশানের দিকে তাকিয়ে সেও উঠে গেল। নিশান এবার অজ্ঞাত ব্যক্তিটাকে পাত্তা না দিয়ে তাকে অতিক্রম করে পকেটে হাত গুজে রান্নাঘরে এগিয়ে যেতে থাকলো। সেই ব্যক্তিও হা করে তার পিছু পিছু যেতে থাকলো। নিশান প্রথমে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে ঢকঢক করে খেলো। এরপর আবারও সে আগন্তুককে ধাক্কা দিয়ে সাইড করে ফ্রিজের দিকে গেল। ফ্রিজ খুলে আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজলো যেন। তারপর মুচকি হেসে সারি সারি সাজানো লাল আপেলগুলোর মধ্য থেকে টুক করে একটা আপেল তুলে কামড় বসালো। মাথা নেড়ে বোঝালো যে বেশ মিষ্টি আছে। আরেক হাতে আরেকটা আপেল নিয়ে ফ্রিজ বন্ধ করে আরাম করে আপেলটা কামড় বসিয়ে খেতে লাগলো নিশান। আর অজ্ঞাত সে ব্যক্তি হা করে দাঁড়িয়ে তাকিয়ে দেখতেই লাগলো। সব ঠিক ছিল এই পর্যন্ত, সবই ঠিক আছে। কিন্তু সমস্যা হলো যে বাড়িটাকে নিশান এতক্ষণ ধরে নিজের টয়লেট টিস্যু ভেবে নিজের মতো করে ইউজ করছে, সেই বাড়িটা নিশানের নয়, বরং সে বাড়ির মালিককে পাত্তা না দিয়ে নিজের মতো করে টিভি দেখছে, খাচ্ছে, ঘুমোচ্ছে। এটা হলো সে অজ্ঞাত আগন্তুকের বাড়ি। হ্যাঁ, এটা আকাশের বাড়ি। আকাশ এতক্ষণ হাঁ করে যা দেখছিল সেটা যে বাস্তবে ঘটছে তা বিশ্বাস করতে বেশ সময় লাগলো। এটা কি হচ্ছে আসলে? নিজের বাড়িতেই সে এখন দর্শক, আর অতিথি হয়ে বসে আছে নিশান। সে এখনো নিশানের অভিব্যক্তি ধরতে পারলো না। ছেলেটা কি শৈলীকে খুঁজে না পেয়ে পাগল হয়ে গেল? নিশানের অফিস থেকে ফিরে এসে একটু আগেই গোসলে ঢুকেছিল আকাশ। গোসল থেকে বের হয়ে তার মাথায় এক ঝলক বাজ পড়ে। সে দেখে তার একমাত্র বেস্ট ফ্রেন্ড নিশান নির্বিকার ভঙ্গিতে ড্রেস চেঞ্জ করছে। কিন্তু হঠাৎ করে নিশানকে নিজের বাড়িতে দেখে ভয়ানক অবাক নয়নে তাকিয়ে থাকে আকাশ। যখন হতবাক হয়ে সে নিশানকে জিজ্ঞেস করে, তুই এখানে কেন? তখন নিশান পাত্তা দেয় না। নিজের মতো করে কাপড় চেঞ্জ করে মুখ হাত ধুয়ে ফেলে। এরপরে টিভি দেখতে শুরু করে। আর এরপর যা হওয়ার তা তো হলোই। আকাশ নিজেই এখন কনফিউশনে আছে যে এই বাড়িটা কার। নিজের বাড়িতে নিজেই অবহেলিত আকাশ। 1 নম্বর প্রশ্ন, নিশান এই মুহূর্তে আকাশের বাড়িতে কি করছে? 2 নম্বর প্রশ্ন, সে আকাশের বাড়িতে কেনই বা এসেছে? 3 নম্বর প্রশ্ন, আসার পর থেকে আকাশের সাথে একটা কথাও না বলে নিশান নিজের মতো করে কাজ করে যাচ্ছে, যেন এটা নিশানের নিজেরই বাড়ি। এর কারণ কি? দেখে মনে হচ্ছে এটা নিশানেরই বাড়ি, আর আকাশ ভুল করে এখানে চলে এসেছে। 4র্থ প্রশ্ন, আকাশ কি অদৃশ্য হয়ে রয়েছে? নিশান তাকে পাত্তা দিচ্ছে না কেন? 5ম প্রশ্ন,
আবারও সেই একই প্রশ্ন। নিজের বাড়ি থাকা সত্ত্বেও কেন নিশান আকাশের বাড়িতে এসে এরকম অদ্ভুত আচরণ করছে? তখন থেকে এতগুলো প্রশ্ন করেছে আকাশ। আল্লাহর ওয়াস্তে একটা প্রশ্নেরও জবাব পায়নি সে। আকাশের এখন প্রচুর সন্দেহ হচ্ছে সে কি জীবিত আছে নাকি মৃত আছে। তাকে দেখতে পাচ্ছে না কেন নিশান? সে যেন নিশানের চোখে অদৃশ্য হয়ে রয়েছে। নিশান নির্বিকারভাবে আপেল চিবিয়ে যাচ্ছে, যেন কিছুই হয়নি। আকাশ এবার আর সহ্য করতে পারল না।